লাইফের ফার্স্ট স্নো দেখার জন্য সকাল 6:30টায় আমরা বেরিয়ে পড়েছি। নমস্কার, আমি লিপিকা। সকলকে এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকের ডেস্টিনেশন গুরুদম্বার লেক আর কালাপাত্থার। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ লিপিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ইটস আ মর্নিং ফ্রম লাচেন অ্যাকচুয়ালি। আর আমরা আছি কালকে যেটা বলেছিলাম হিমালয়ান স্তূপা। It's a great hotel. Another actually hotel na, it's basically a homestay, but with another moderate facilities. another I don't expect any facilities. মানে এখানে ইলেকট্রিসিটির জন্য রুম হিটার বা আমরা অনেক রিকোয়েস্ট করার পর ইলেকট্রিক কেটেলটা পেয়েছি, অ্যাটলিস্ট যাতে গরম জলটা আমরা খেতে পারি বারে বারে। পুরো মাইনাসে রাত্রিবেলা টেম্পারেচার ছিল। আমাদের দাদা এসে গেছে, আমরা এখন বেরোবো গুরুদম্বার লেকের দিকে। ভীষণ সুন্দর এখানকার হসপিটালিটি, অ্যান্ড মেন যেটা ইম্পর্টেন্ট কি না, এনাদের যে বিহেভিয়ার খুব ভালো, ভীষণ ভালো। তো আমি এতটাই ঠান্ডা লাগছে, আমি কথা বলার মতো অবস্থাতেও নেই, বাট আমি এখান থেকে ভিউটা জাস্ট দেখাই। Just see the view. It's অসাধারণ বললেও কম বলা হবে। আর মেন সব থেকে জিনিস যেটা, যখন ওই সূর্যের আলোটা ওই দূরের পাহাড়টার ওপর গিয়ে পড়ছে, অসাধারণ। আর এই দিকগুলো দেখাই, এই যে সাদা সাদাগুলো যে দেখছো, সাদাগুলো হচ্ছে ঝর্ণা ছিল, এইগুলো হচ্ছে ফ্রোজেন হয়ে গেছে। অসাধারণ। আমাদের গাড়ির দাদা এসে গেছেন, আর গাড়ি এখন পরিষ্কার করা চলছে। অ্যাকচুয়ালি আমরা একদম নিট অ্যান্ড ক্লিনই রেখেছিলাম। দাদা একটা প্যাকেটও গাড়িতে ফেলতে দেয় না, সবসময় বলেছে যা কিছু হবে একটা জায়গায় ফেলতে, তারপরে যখন আমরা গাড়ি থেকে নামবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যাতে ওটা আমরা ক্যারি করে নিয়ে নিই। তো গাড়ির মধ্যে কিচ্ছু রাখা যাবে না। তো লাস্টে একটা চিড়ে ভাজার প্যাকেট ছিল যেটা ডেভিড ফেলে দিল। তো দুগ্গা করে আজকে জার্নি আমরা শুরু করলাম। এই জার্নিটা খুবই রোমাঞ্চকর আর বলা যেতে পারে একটু কষ্টদায়ক জার্নি হতে চলেছে, কারণ নর্থ সিকিমের রাস্তা কিন্তু ভীষণই খারাপ। বাট ওখানকার যে সৌন্দর্য, প্রকৃতির আসল সৌন্দর্য দেখতে গেলে নর্থ সিকিম জীবনে একবার তো আসতেই হবে। গল্প করতে করতে এসে গেছি সেই রাস্তায়, যেখানে রাস্তা নেই বললেই চলে। সামনে সূর্যের আলোটা যখন ওই পাহাড়ের ওপর পড়ছে, চোখ সরানো যাচ্ছে না। অন্যদিকে রাস্তার এই অবস্থা দেখে ভয়ে প্রাণ অষ্টাগত। এটাই হচ্ছে নর্থ সিকিমের আসল বিশেষত্ব। আমরা ইয়াং জেনারেশন কোথাও যাওয়ার আগেই দেখে নিই কত কিলোমিটারের রাস্তা, গুগলে সমস্ত কিছু অ্যাভেলেবেল, কিন্তু সেই ভেবে যদি পাহাড়ি অঞ্চলের সময় ভাবা হয় তাহলে কিন্তু বিপদে পড়তেই হবে। কারণ এখানের 5 কিলোমিটার আমরা কলকাতা শহরে যেরকম 10 মিনিটে পৌঁছে যাই, এখানে কিন্তু একদমই সেটা হয় না। প্রত্যেকটা পাহাড়ে নর্থ সিকিমে গাছের সাথে সাথে সেখানে কিন্তু সাদা বরফের আচ্ছাদন পড়া শুরু হয়ে গেছে, যেটা দেখে চোখ জাস্ট জুড়িয়ে যাচ্ছে। আমরা এসে পৌঁছেছি সব থেকে উঁচু ধোসা পয়েন্ট। মিন্স এখানে এটা হচ্ছে এমন একটি ধোসার দোকান যেটা পাহাড়ের সব থেকে উঁচুতে অবস্থিত। এবার দেখুন তো দূরের ওই পাহাড়টা কীরকম লাগছে। অপূর্ব এই দৃশ্য, মানে চোখের সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। অনেক জায়গা ওই জন্য আমি ক্যামেরাবন্দি করে উঠতেই পারিনি, জাস্ট হাঁ করে মুগ্ধ দৃষ্টিতে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি দেখছিলাম। মানুষের জীবনে কত কিছুই এইসব দেখার থাকে, যেখানেই যাবে নতুন নতুন জিনিসপত্র দেখার থাকে, কিন্তু মানুষের তো একটা জীবনে সব জায়গায় যাওয়া হয়ে ওঠে না, তাই না? তো পুরোটা দেখাও হয় না। যাই হোক, আমরা লাকি এনাফ যে আমরা এই সমস্ত জিনিসগুলো দেখার সাক্ষী হতে পেরেছি। আমরা কিন্তু গল্প করতে করতে দাদা বললেন প্রথমে কালাপাত্থার যাবে, যেটা আমাদের প্যাকেজে ছিল না। কালাপাত্থার যেতে গেলে ড্রাইভার দাদাকে আলাদা করে টাকা দিয়ে তারপরে কালাপাত্থারের উদ্দেশ্যে যেতে হবে। 3,500 থেকে 4,000 টাকা এক্সট্রা নেওয়া হয় কালাপাত্থার যাওয়ার জন্য।
আমার কিন্তু এটা জীবনের ফার্স্ট স্নো। এই এক্সাইটমেন্টটা আমি কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না। কালাপাথার এমন একটা জায়গা যেখানে বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। চারিদিকে কালো পাথরের পাহাড় আর তার ওপর সাদা বরফের আচ্ছাদন। ওপর দিয়ে সূর্যের কিরণ যখন পড়ছে বরফগুলো আরও ঝিকিমিকি করছিল। অসাধারণ লাগছিল দেখতে। আমরা এখন 14,850 ফুট উঁচুতে। মনে হচ্ছিল দাদাকে বলি যে আমাদের এখানে নামিয়ে দিন, আমরা একটুখানি স্নো নিয়ে খেলা শুরু করে দিই। বাট এতটা উঁচুতে দাদা আমাদের প্রথমেই বলেছিল কোনো রকমের এক্সাইটমেন্ট প্রকাশ না করতে, একদম শান্তশিষ্ট হয়ে যেন আমরা গাড়িতে বসে থাকি। আমরা ওনার কথা মতো চুপচাপ ভালো মেয়ের মতো গাড়িতেই বসেছিলাম। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। পাহাড়ে কিন্তু যারা গাড়ি চালান তারা খুব ডিসিপ্লিন, কোনো রকমের বেশি হর্ন বাজান না, অকারণে ওভারটেক করে না। তো ভীষণ ভালো লেগেছে আমার এই জিনিসটা। তো যেখানে প্রপার ডেস্টিনেশনে অনেকটা স্পেস আছে সেখানে গিয়ে দাদা আমাদের গাড়ি রেখেছিল, সেখানে অনেক গাড়ি রাখা ছিল আর আমরা শুরু করেছিলাম স্নো নিয়ে খেলা। তো ওখানে ভালো জুতো পরে যাওয়া খুব ইম্পর্টেন্ট। শানের জুতোটা এতটাই স্লিপ কাটছিল যে ও 2-3 বার পাহাড়ের বরফের মধ্যে পড়ে গেছে, চোট পায়নি, বাট ওই আর কি ও ভালো করে ছবি তুলতে পারছিল না। তো আমরা তো ভীষণ মজা করেছি, অনেক ছবি তুলেছি, অনেক রিল বানিয়েছি, যেগুলো আমি আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলে দিয়েওছি, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি গুরুদম্বার লেকের পথে। আমরা খুব একটা বেশি টাইম একদমই ওয়েস্ট করিনি, কারণ তোমরা জানোই যে আমরা সকাল 6:30টায় বেরিয়েছিলাম কালাপাথার গুরুদম্বার লেক করে। তারপরে আমরা আমাদের হোটেলে যাব, গিয়ে লাঞ্চ করে আমরা আবার গ্যাংটকে ফিরবো। টোটাল আমাদের 16 থেকে 17 ঘন্টার জার্নি ছিল একই দিনে। গুরুদম্বার লেক যাওয়ার পারমিট কিন্তু সবাই পায় না। অনেক মানুষ আসে এই গুরুদম্বার লেক যাওয়ার জন্য, কিন্তু পারমিট না পাওয়ার ফলে বা ওয়েদার কন্ডিশন খারাপ হয়ে যাওয়ার ফলে অনেকেই যেতে পারে না। তো আমরা অনেক গ্রেটফুল ভগবানের কাছে যে আমরা এত দূর এসে আমরা গুরুদম্বার লেকের লাস্ট যে পারমিট সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা যাত্রা শুরু করেছিলাম। এই যে আমরা লাস্ট পয়েন্টে ছিলাম, এখানে আর্মিদের ক্যাম্প ছিল। তো ওনারা আমাদের ভীষণ ভালো করে গাইড করেছিল যে আমরা গুরুদম্বার লেক যাওয়ার পথে কি কি করব আর কি কি করব না। তো ওনারা এক একটা টিম মিলে ভালো করে ডেসক্রাইব করেছিল। তার মধ্যে প্রথমেই ছিল কোনো রকমের উচ্ছ্বাস প্রকাশ করব না, বেশিক্ষণ টাইম ওখানে থাকবো না, কারণ গুরুদম্বার লেক যাওয়ার পথে কোনো রকমের কোনো ফেসিলিটি নেই, মেডিসিন, জল, দোকান, নাথিং। আমার ওখানে যাওয়ার সময় একটুখানি মনে হচ্ছিল যে আমার ব্রিথিং প্রবলেম হচ্ছে বা আমার একটু অক্সিজেনের দরকার। ডেভিড আগে থেকেই অক্সিজেন কিনে নিয়েছিল। আমাদের টোটাল 3 বোতল অক্সিজেন কেনা হয়েছিল। ভগবানের কাছে আমরা অনেক গ্রেটফুল যে আমাদের অক্সিজেন সিলিন্ডার লাগেনি, শুধুমাত্র আমার একটু আনইজি ফিল হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি অক্সিজেন নিয়েছিলাম। গুরুদম্বার লেক যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না, চারিদিকটা ধুধু করছে। এখানে কিন্তু গাছের অস্তিত্ব নেই, আর সেই জন্যই এখানে অক্সিজেন পার্সেন্টেজও অনেক অনেক কম। এত সুন্দর রাস্তাটা এখানে বিআরও আর আর্মির লোকজন মিলেই বানিয়েছে। গুরুদম্বার লেক আসার জন্য যে পারমিটগুলো দরকার হয় সেটা আমরা যে ট্রাভেল এজেন্সির আন্ডারে এসেছিলাম ওনারাই করে দিয়েছে। গুরুদম্বার লেক 17,800 ফিট উচ্চতায় অবস্থিত। ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেক ইন ইন্ডিয়া, গুরুদম্বার লেক। এতটা উঁচুতে কিন্তু এরকম মসৃণ পিচঢালা রাস্তা দেখে আমরা সত্যিই অবাক হয়ে গেছিলাম। পরে আর্মি ক্যান্টিনে জানা গেল যে পৃথিবীর অন্যতম বিখ্যাত উচ্চতার জন্য পাহাড়ি রাস্তা, এখানে যাতে গাড়ি চলাচল খুব ইজিলি করতে পারে এরকম রাস্তা তৈরি করা হয়েছে। এখানে যখন এলাম, হু হু করে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছিল যে এখানে আমাদের নিচে বলেই দিয়েছিল 20 মিনিটের বেশি একদমই থাকতে না, যতটা তাড়াতাড়ি সম্ভব এসে যাতে আমরা লেকটা দেখে আবার নিচে ফিরে যেতে পারি, কারণ এখানে অক্সিজেন পার্সেন্টেজ মাত্র 2%।
গুরুদম্বার লেক ঘুরতে আসার প্রাথমিক শর্তই হলো আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষমতা। যার এই ক্ষমতা যত বেশি সে তত বেশিক্ষণ এখানে সার্ভাইভ করতে পারবে। এতটা উচ্চতার জন্য এখানে অনেক রকমের শরীর খারাপ হতে পারে, যেরকম ব্রিথিং প্রবলেম, ভমিটিং। তো তার জন্য এখানে আসার আগে এই সমস্ত প্রয়োজনীয় ওষুধপত্র কিন্তু নিয়ে আসতেই হবে। ভমিটিংয়ের ওষুধ আর মাস্ট অক্সিজেন সিলিন্ডার কিন্তু নিতেই হবে, কারণ লাগুক বা না লাগুক তোমাদের ক্যারি করা দরকারই দরকার। এখন আমাদের যাওয়ার পালা গ্যাংটকের পথে। হ্যালো এভরিওয়ান, সো ফাইনালি আবার রাজধানী থেকে ব্যাক টু গ্যাংটক, বাট হিউম্যান্ডাস একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। মানে এতটা জার্নি হয়েছে আর এত উঁচু, মানে গুরুদম্বার লেক কোথায় 17,800, প্রায় 18,000ই বলা যেতে পারে, সেখান থেকে আমরা এখন এতটা নিচে। মানে এতটা মোশন সিকনেস আমার হয়েছে যে আমি কোনো ব্লগ করতে পারিনি। মানে যেটুকু ব্লগ তোমরা দেখছো পুরোটা ডেবিট করেছে। আর মাঝে মাঝে আমি একটু আধটু করার চেষ্টা করেছি, মানে মাথা তুলতে পারছি না এরকম অবস্থা। সকালবেলা আমরা মানে আমাদের হোটেল থেকে বেরিয়েছিলাম প্রায় 6:30 6:45 নাগাদ, আর এখন বাজে ঘড়িতে 11টা। মানে পুরোটা টাইম আমরা জাস্ট ট্রাভেল করেছি। ইভেন আমাদের ড্রাইভার দাদাও বলছে ইটস জাস্ট ইম্পসিবল, বাট আমাদের কালকে ছাঙ্গু লেক যাওয়ার আছে, দ্যাটস ওয়াই আমার ইচ্ছে ছিল যে তাড়াতাড়ি ব্যাক করব, তো করা হয়েছে আর কি। আমরা এখন আছি যে হোটেলটাতে, মেডাং রেসিডেন্সি। এই হোটেলটা ভীষণ সুন্দর। ঢোকার সময়টা পুরোটা আমি ব্লগ করে উঠতে পারিনি, বাট ব্যাকগ্রাউন্ডটা আমার দেখেই বুঝতে পারছি ভীষণ সুন্দর। তো চলো তোমাদেরকে, এখন তো কিছু খোলাখুলি হয়নি, তো রুমটা প্রথমে দেখিয়েই দিই। এখান থেকে এন্ট্রান্স, আর এইখানটা বিশাল বড় এরিয়া, টিভি। এই দিকটা হচ্ছে পুরো একদম মাউন্টেন ভিউ, সাথে ব্যালকনি আছে। সুন্দর রিল আমি বানাতে পারবো, বাট টাইমটাই পাচ্ছি না। সেন্টার টেবিল আছে অ্যালং উইথ দুটো চেয়ার, অনেক বড় বেড সাইড টেবিল, দুদিকেই একটা কাবার্ড আছে। এটা হচ্ছে এটা হচ্ছে বাথরুম, অনেকটা বড় অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। গিজার ইজ দেয়ার, আর এখানে একটা ড্রেসিং টেবিল, সাথে ইলেকট্রিক কেটেল অ্যান্ড চায়ের সব জিনিসপত্র। তো অনেকটা রাত হয়ে গেছে, অলমোস্ট 11টা 15-20 মতো বেজে গেছে। আমরা জাস্ট এসেছি ঝটাপট, একটু রেডি হয়ে নিয়ে এখন আমরা ডিনার করতে এসেছি। পাহাড়ে 11টা 11:30 মানে ইটস হিউজ ব্যাপার, কারণ ওনারা যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়েন, সকালবেলা ঘুম থেকে ওঠে। স্টিল ওনারা এতক্ষণ আমাদের জন্য জেগে আছেন। তো চলো তোমাদেরকে আমি একটু রেস্টুরেন্ট এরিয়া, ডাইনিং এরিয়া আর রিসেপশন এরিয়াটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্স ছিল, এটা রিসেপশন এরিয়া, আর সুন্দর বেশ ফল সিলিং করা। এখানটা হচ্ছে বসার জায়গা, ক্রিসমাসের জন্য সুন্দর ডেকোরেট করাও ছিল, বেশ সুন্দর। আর এইখানটা হচ্ছে রেস্টুরেন্টটা। ভেতরে আবার এইরকম ভাবে বসারও আছে। আমাদের রাতে ডিনারে ছিল বাসন্তী পোলাও, রুটি, তার সাথে চিকেন কষা, একদম কষা কষা আলুর দম, সাথে ছিল পায়েস। সব মিলিয়ে সুন্দর একটা আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা একদম উঠে আমাদের ছিল নেক্সট ডেস্টিনেশন ছাঙ্গু লেকের দিকে। তো আজকের ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি তোমরা আমাদের জানিও। ভালো লাগলে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। স্টে টিউনড অন লিপিকা সরকার ব্লগ।